হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও একটি ইন্দোনেশিয়ান হরর মুভি এক্সপ্লেন করার জন্য হাজির হয়েছি। মুভিতে তেমন ডিপ কোনো হরর সিন নেই, তবে মুভির গল্প ও মুভির মাধ্যমে যে মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে সেটি আপনার মনকে আপ্লুত করবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সম্পূর্ণ মুভিটি মূলত দুইটি গল্পে ভাগ করা হয়েছে। প্রথম মুভির শুরুতে আমরা কাঞ্জিয়া ও তার স্ত্রী সুমিরাকে দেখতে পাই। সুমিরা প্রেগনেন্ট ছিল আর আজকে তার ভয়ানক লেভেলের লিভার পেইন উঠেছে। এতে সকলে বুঝতে পারে আজকে হয়তো সুমিরার ডেলিভারি হবে, তাই পরিবারের সবাই সুমিরার কাছে এসেছে। কাঞ্জিয়া একটি সফট চাদর মাটিতে বিছিয়ে দেয় যাতে সুমিরা একটু আরাম করে শুতে পারে। এইদিকে কাঞ্জিয়ার মা গ্রামের একজন মহিলা হাকিমকে ডাকতে গিয়েছে। সুমিরার প্রচন্ড পেইন হচ্ছে, তাই হাকিম তার হাত পায়ে মালিশ করে দিচ্ছিল আর কাঞ্জিয়া ঘরের বাহিরে পরিবারের বাকি লোকদের সামলাচ্ছিল। এর মাঝেই কাঞ্জিয়ার দুই বন্ধু সেখানে চলে আসে। তারা আসলে জাকাতরা থেকে কাঞ্জিয়ার সাথে দেখা করতে এসেছে। বন্ধুদের দেখে কাঞ্জিয়া খুশিত হয়, তার সাথে একটু অবাকও হয়, কারণ তাদের মধ্যে হওয়া কথাবার্তায় আমরা কিছু গোপন বিষয় জানতে পারি। আসলে কাঞ্জিয়া ও সুমিরা এখনো বিয়েই করেনি, তারা দুইজনে একে অপরের সাথে ডেট করছিল। আর এর মাঝেই ভুলবশত সুমিরা প্রেগনেন্ট হয়ে গিয়েছে। তারা আরো বলে সুমিরার বাবা গত 40 দিন আগে মারা গিয়েছে। মারা যাওয়ার আগে সে কাঞ্জিয়া ও সুমিরাকে বিয়ে করতে বলেছে। কাঞ্জিয়ার এখন একটি ফ্যামিলি হয়েছে, পরিবারের ভরণ পোষণের জন্য টাকার প্রয়োজন, তাই কাঞ্জিয়ার বন্ধুরা কাঞ্জিয়ার জন্য একটি চাকরির ব্যবস্থা করতে চায়। কিন্তু কাঞ্জিয়া চাকরি নিতে আগ্রহী ছিল না। পরিবার ও নবজাতক সন্তান নিয়ে তার কোনো চিন্তাই ছিল না। সে এতটাই বেপরোয়া ছিল যে এই পরিস্থিতিতেও সে মোবাইলে গেম খেলতে বসে। কিছুক্ষণ পর বন্ধুরা চলে যায়, কারণ তারা মাত্র একদিনের ছুটি নিয়ে এখানে এসেছিল। এরপর আমরা দেখতে পাই সুমিরার কন্ডিশন একটু স্বাভাবিক হয়ে এসেছে। সকালের দিকে সামিরা বিশেষ একটি পাখির আওয়াজ শুনতে পায়। হাকিমও সেখানেই ছিল, সেও আওয়াজটি শুনতে পেয়েছে। সে বুঝে গিয়েছে এটি রেডম পাখির আওয়াজ। এতে সে যেন একটু সজাগ হয়ে গিয়েছে। এরপর সে বাইরের জঙ্গলের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করে। সে এমন ভাবে মাথা নাড়ায় দেখে মনে হচ্ছিল সে যেন কাউকে হ্যাবোধক উত্তর দিচ্ছে। এরপর সে ঘরের ভেতর প্রবেশ করে, সেখানে একটি পানির গ্লাস হাতে নেয়। পানিতে সে কিছু তো একটা করে, কিন্তু কি করে সেটা আমরা পরে জানতে পারবো। এরপর সেই পানি সুমিরাকে খাওয়িয়ে দেয়। পানি পান করতেই সুমিরা আবারও ব্যথায় ফেটে পড়ে। ব্যথা এতটাই তীব্র ছিল যে সেটি সহ্য করার মতো ক্ষমতা ছিল না তার। তখন হাকিম একটি কালো কাপড় নিয়ে সুমিরার পেটে রেখে দেয় ও সুমিরাকে শান্ত হতে বলে। সুমিরার এমন খারাপ অবস্থা দেখে কাঞ্জিয়ার মা বুঝে গিয়েছে যে এইভাবে সুমিরার ব্যথা কমবে না, তাকে হসপিটালে নিতে হবে। তাই সে কাঞ্জিয়াকে জলদি করে একটি গাড়ি আনতে বলে। এখন কাঞ্জিয়ার কাছে গাড়ি ভাড়া করার মতো টাকা ছিল না, তাই সে একটি মুরগি নেওয়ার গাড়ি ডেকে আনে। তবে এই গাড়িতে মাত্র 2 জন লোক বসতে পারবে, তাই বাধ্য হয়ে কাঞ্জিয়া একাই সুমিরাকে নিয়ে হসপিটালের জন্য বেরিয়ে পড়ে। তবে রাস্তায় সামনে এক জায়গায় একটি ভিআইপি ফাংশন ছিল, সেজন্য গাড়ি এই রাস্তা দিয়ে যেতে পারবে না। বাধ্য হয়ে তারা অন্য একটি রাস্তা দিয়ে এগোচ্ছিল। কিছু দূর যাবার পর ড্রাইভারের মনে হয় যেন একটি কালো বিড়াল গাড়ির সামনে দিয়ে চলে এসেছে। সেই জন্য কাঞ্জিয়া গাড়ি থেকে নেমে চেক করতে যায়, কিন্তু সেখানে সে কিছুই দেখতে পায় না। পর মুহূর্তে আমরা দেখতে পাই কাঞ্জিয়া ও সুমিরার মাঝখানে একটি ডেমন বা ভূত বসে রয়েছে। ডেমনটি দেখতে অনেক ভয়ঙ্কর ছিল, যেটি কাঞ্জিনের পেটে হাত বোলাচ্ছিল। কিন্তু কাঞ্জিয়া বা সুমিরা কেউই ডেমনটিকে দেখতে পাচ্ছিল না। এর মানে তো এটি শিওর যে এই মহিলা হাকিম সুমিরার সাথে কিছু তো একটা করেছে, যার কারণেই ভয়ানক এক অপশক্তি সুমিরার অনাগত বাচ্চার পেছনে পড়ে গিয়েছে। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই তারা হসপিটালে পৌঁছে যায়। তবে হসপিটালে আসতেই সুমিরা একটি ভীষণ দেখতে পায়। সে দেখে তার ডেলিভারি হয়ে গিয়েছে, কিন্তু সে কোনো বাচ্চা জন্ম দেয়নি। তার পেট দিয়ে অনর্গল রক্ত বের হচ্ছে। তবে তখনই কাঞ্জিনিয়ার ডাকে সুমিরা বুঝতে পারে এতক্ষণ সে একটি স্বপ্ন দেখছিল। এরপর তারা হসপিটালে প্রবেশ করে। এখানে আমরা অদ্ভুত একটি বিষয় লক্ষ্য করি। এখানে যতজন লোক ছিল সবাই কালো রঙের জামা পরে এসেছে। তখনই সেখানে একজন নার্স এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে আপনার? কাঞ্জিয়া নার্সকে বলে সুমিরার ডেলিভারির সময় ঘনিয়ে এসেছে, তাই তার লিভার পেন হচ্ছে। এই কথা শুনে নার্স সুমিরাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এখানে সুমিরা একটি ভীষণ দেখতে পায়। আসলে এই নার্স অনেক সুন্দরী ছিল, তাই সুমিরা কল্পনা করে সে হয়তো তার বয়ফ্রেন্ড কাঞ্জিয়াকে সিডিউস করার চেষ্টা করবে। এরপর আরো 2 জন নার্স ও একজন ডক্টর সেখানে চলে আসে, যারা সবাই দেখতে অনেক সুন্দরী ছিল। তারা সুমিরাকে নিয়ে যায় ও কাঞ্জিয়াকে বাকি ফর্মালিটি পূরণ করতে বলে। এজন্য কাঞ্জিয়া রিসিপশনে যায়। সে এখানে একটি ছবি তুলে তার মায়ের কাছে পাঠাতে চায়,
কিন্তু কোনো কারণে সে ছবি দিতে পারে না। বারবার ছবির জায়গায় কালো হয়ে আসছিল। এতে কাঞ্জিয়া মনে করে ভেতরে হয়তো নেট প্রবলেম হচ্ছে, তাই নেটওয়ার্ক খুঁজতে বাইরে আসে। তখনই সেখান দিয়ে একজন লোক আসছিল। কাঞ্জিয়াকে এইভাবে নেটওয়ার্ক খুঁজতে দেখে লোকটি অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? কাঞ্জিয়া বলে, ভিতরে নেটওয়ার্ক নেই, তাই আমি বাইরে এসেছি নেটওয়ার্কের জন্য। এতে লোকটি হতভম্ব হয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে নেটওয়ার্ক খুঁজতেছো আর তুমি ভিতরেও গিয়েছিলে? তবে কাঞ্জিয়া এই মুহূর্তে সেই লোকের কথা শোনার মোডে ছিল না, তাই সে লোকটির উপর চিৎকার করে তাকে এইখান থেকে চলে যেতে বলে। এদিকে হসপিটালের ভেতর ডক্টর ও নার্সরা সমীরাকে টেবিলে শুয়ে দিয়ে আজব ভাবে তার দিকে তাকিয়েছিল। এর মধ্যেই তারা সমীরার পেটে চাপ দিতে থাকে। এতে ব্যথায় সমীরা কান্না করতে থাকে ও চিৎকার করে তাদের থামতে বলে, কিন্তু তারা তো থামেই না, উল্টো বারবার একটি কথা বলতে থাকে, সমীরা তোমার বাচ্চাকে আমাদের কাছে দিয়ে দাও। তোমার সাথে অ্যাবনর্মাল অনেক কিছুই ঘটে যাচ্ছে। সবকিছু যদি স্বাভাবিক থাকতো তাহলে তুমি ও তোমার বাচ্চা গতকালই মারা যেতে। তুমি এখনো পর্যন্ত বেঁচে আছো শুধু আমাদের জন্য, তাই আমরা যাকে প্রটেক্ট করেছি তাকে আমাদের দিয়ে দাও। এদিকে কাঞ্জিয়া খেয়াল করে তারা যখন হসপিটালে এসেছিল তখন যত লোক এখানে বসেছিল এখানে ঠিক ততগুলো লোকই বসে রয়েছে। এমনকি রিসেপশনের লাইনটিও বিন্দুমাত্র ছোট হয়নি। দেখে মনে হচ্ছিল যেন এখানকার সবাই একটি লুপের মধ্যে রয়েছে, সবাই একই কাজ বারবার করছিল। এটি দেখে কাঞ্জি একটু ভয় পেয়ে যায়। সে রিসেপশনে গিয়ে চিৎকার করে বলে, আমার স্ত্রী অপারেশন থিয়েটারে আছে, ব্যথায় কাতরাচ্ছে, আমাকে আমার পেপার ওয়ার্ক করতে দিন। এটি শুনে সবাই কাঞ্জিয়ার দিকে একটি দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর হঠাৎ করে চারদিকে অন্ধকার হয়ে যায়। সেই সাথে রিসেপশনের সব লোক গায়েব হয়ে যায়। এখন পরিবেশ এমন মনে হচ্ছিল যেন হসপিটালে অনেক বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে। তখনই আবার রিসেপশনে যে মহিলা বসেছিল সে একটি ডেমনের মতো ভয়ঙ্কর রকমের আওয়াজ করে ও কাঞ্জিয়ার মাথার উপর দিয়ে উড়ে চলে যায়। এখন এক মুহূর্তেই চোখের সামনে এত কিছু ঘটে যেতে দেখে কাঞ্জিয়া ভয়ে কাঁপতে থাকে। তবে তখনই তার সমীরার কথা মনে পড়ে যায়, তাকে সবার আগে সমীরাকে বাঁচাতে হবে। এই জন্য সে দৌড়ে অপারেশন থিয়েটারের দিকে যেতে থাকে। তখন হঠাৎ করেই সে নিজেকে একটি জঙ্গলের ভিতর আবিষ্কার করে। এখন দূর দূর পর্যন্ত কোনো হসপিটালের অস্তিত্বও ছিল না। এজন্য সে চিৎকার করে সমীরাকে ডাকতে থাকে। এদিকে সমীরা সেই হান্টেড হসপিটালের বেডে একা শুয়েছিল। তার শরীরে ও চারপাশে প্রচুর রক্ত ছড়িয়েছিল। এরপর সে অপারেশন থিয়েটার থেকে বাইরে আসে। তখন তার মনে পড়ে ঠিক এইরকমই একটি ভিশন সে আগেও দেখেছিল। তার মানে সমীরা যেসব ভিশন দেখতো আসলে এগুলো তার ভবিষ্যৎ ছিল। পুরো হসপিটালে শুনশান নীরবতা বিরাজ করছে। ঠিক তখন একজন পেশেন্ট সমীরার কাছে আসে। তবে এই পেশেন্টও স্বাভাবিক ছিল না, সে উল্টো পায়ে হেঁটে আসছিল আর দেখতেও অনেক ভয়ঙ্কর ছিল। এমন ভয়ঙ্কর চেহারা দেখে সমীরা ভয় পেয়ে যায়। তবে তার অবস্থা একটু বেশি খারাপ ছিল। তা সত্ত্বেও অনেক কষ্টে সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু বারবার ঘুরে ফিরে সে একই জায়গায় ফিরে আসছিল। তখনই হঠাৎ করে কাঞ্জিয়ার মতো সমীরাও নিজেকে জঙ্গলের মধ্যে আবিষ্কার করে। কাঞ্জিয়াও সমীরার কাছাকাছি ছিল, তাই সে সমীরাকে দেখতে পায়। তবে সে সমীরার কাছে আসার আগেই সমীরা অজ্ঞান হয়ে যায়। কাঞ্জিয়া সমীরাকে কোলে নিয়ে জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করে। তখন কাঞ্জিয়াও সেই ভয়ঙ্কর কথা শুনতে পায়, তোমার সন্তান আমাদেরকে দিয়ে দাও, তাহলে আমরা তোমাদের জীবিত যেতে দিব। এতে কাঞ্জিয়াও প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু যেভাবেই হোক তাকে জঙ্গল থেকে বের হতেই হবে। তাই সে এভাবেই এগোতে থাকে। কিছু দূর এগোতেই কাঞ্জিয়া দেখতে পায় সমীরার বাবার আত্মা সামনে দাঁড়িয়ে রয়েছে। সমীরার বাবার আত্মা এদিকে ইশারা করে বলে, এদিকে গেলে জঙ্গল থেকে বের হতে পারবে। কাঞ্জিয়া সেই রাস্তায় অনুসরণ করে আগাতে থাকে এবং একসময় একটি রাস্তায় এসে পৌঁছায়। তখনই কাঞ্জিয়া দেখতে পায় তার পরিবারের লোকজন তাদের দিকে হেঁটে আসতেছে। তারাও হয়তো আন্দাজ করছিল যে সমীরা ও কাঞ্জিয়া হয়তো কোনো ভুল জায়গায় পৌঁছে গিয়েছে, তাই তারা তাদের খুঁজতে বের হয়েছিল। তখনই আবার সমীরার লিভার পেইন হতে থাকে। এখন সত্যি সত্যি সমীরার ডেলিভারির সময় হয়ে এসেছে। এজন্য সবাই সমীরাকে চারদিক থেকে ঘিরে নিয়ে বাচ্চা বের করার চেষ্টা করে। এখানে সেই মহিলা হাকিমও ছিল, তার জন্যই এইসব শুরু হয়েছিল। যাই হোক, সমীরার ডেলিভারি হয়, তবে তার পেট থেকে কোনো বাচ্চা বের হয় না। বাচ্চার বদলে তার পেট থেকে শুধু রক্ত বের হয়। এটি দেখে সবাই কান্না করতে শুরু করে। তারা ভাবে হয়তো সমীরার বাচ্চা মারা গিয়েছে। তারা সমীরাকেও এই কথা বলে, কিন্তু সমীরা বারবার বলতে থাকে, আমি আমার বাচ্চাকে দেখতে চাই, আমার বাচ্চাকে আমার কোলে দাও। এতে সবাই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মায়ের মন কি আর সান্ত্বনায় ঠান্ডা হয়? আর এর সাথেই মুভির প্রথম গল্প শেষ হয়। সেই সাথে কয়েকটি প্রশ্ন রেখে যায়। আমার মতে ছোট বাচ্চাটি হয়তো গল্পে কল্পনা করা সেই ভূত বা ডেভিল ছিল।
সেই মহিলা হাকিম হয়তো ডেভিলকে এই বাচ্চার মাধ্যমে দুনিয়াতে আনার প্রমিস করেছিল। আর হসপিটালে যেসব লোক ডাক্তার নার্স ছিল সবাই হয়তো ডেভিলের পোষা আত্মা ছিল, যারা ডেভিলকে দুনিয়াতে আনার চেষ্টা করছিল। তবে হয়তো তাদের রিচুয়াল কোনো কারণে তা সম্পূর্ণ হয়নি বা ব্যাঘাত ঘটেছিল, তাই সমীরার পেট থেকে কোনো বাচ্চা জন্ম নেয়নি। কেননা হসপিটালে সমীরের বাচ্চা জন্ম হলে আত্মারা জঙ্গলে কাঞ্জিনিয়ার কাছে তার বাচ্চা চাইতো না। আমার মতে সমীরের বাচ্চা প্রথম দিনই মারা গিয়েছিল। হসপিটালের নার্সরাও সমীরাকে এই একই কথা বলেছিল। আর তারপর সমীরার পেটে যে ছিল সে হয়তো ডেভিলি ছিল, আর সমীরার বাবার আত্মা তাদের সাহায্য করেছিল যাতে তার মেয়ে বেঁচে থাকতে পারে। আবার সমীরের পেট থেকে ডেভিল সেদিন হয়তো জন্ম নিয়ে সেখানে থাকতে পারে, কেননা একটি ডেভিল সে মানুষ রূপেই জন্ম নেবে, এটা স্বাভাবিক না? আবার সে অন্য কোনো রূপেও জন্ম নিতে পারে। ওভারঅল এই গল্পে আমাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে একটি ডেভিল কিভাবে কারো বাচ্চার মাধ্যমে সে দুনিয়ায় আসতে পারে বা আসার চেষ্টা করে। আর এখন আপনাদের দ্বিতীয় গল্প দেখানো হবে একটি ডেভিল কিভাবে কারো মৃত্যুর সাথে দুনিয়ায় আসে বা আসার চেষ্টা করে। তো দ্বিতীয় গল্পের শুরুতে বলা হয় একজন মৃত্যুগামী মানুষের শেষ সময়ে তার কাছে বসে সূরা ইয়াসিন পাঠ করলে তার যন্ত্রণা একটু কম হয়। এখানে আসলে অনেকজন লোক মিলে নূর নামের একজন মহিলার মায়ের জন্য সূরা ইয়াসিন পাঠ করছিল, কেননা নূরের মা অসুস্থ অবস্থায় গত 2 মাস যাবৎ মৃত্যুসজ্জায় পড়েছিল। সে জীবিত তো ছিল কিন্তু তার জান বের হচ্ছিল না। এটি এমন একটি অবস্থা যে অবস্থায় থাকার চেয়ে মারা যাওয়া অনেক ভালো। এখন তার এমন অবস্থা কেন হলো এটি নূর তার বাবাকে জিজ্ঞাসা করে। সে নূরকে বলে, তোমার মা যখন কিশোরী ছিল তখন সে নিজের শরীরে চার্ম লিডস নিয়েছিল। এটি অনেকটা ব্ল্যাক ম্যাজিকের মতো কাজ করে, যেখানে ডিমন বা শয়তানের কাছে কিছু চাওয়া হয় আর শয়তান নিজের একটি ইচ্ছের বিনিময়ে আরেকজনের একটি ইচ্ছে পূরণ করে দেয়। আর তোমার মা উইশ করেছিল সে যেন সারা জীবন সুন্দরী থাকে, এতে সে সারা জীবন ধরে সুন্দরী ছিল। কিন্তু এখন শেষ সময়ে এসে মৃত্যু তার নসিব হচ্ছে না, কারণ ডিমনের হয়তো তোমার মায়ের বডিটি প্রয়োজন, এই জন্য সে তাকে এতটা কষ্ট দিচ্ছে। এখন নূর ও তার ভাই এই কথা শোনা মাত্রই সে শামনকে খুঁজতে বের হয়, যার সাহায্যে তার মা নিজের শরীরের চামলিডস নিয়েছিল। শামানের আস্তানা খুঁজে পেয়ে নূর তার ভাইকে বলে সে যেন জেনে আসে কিভাবে এই ব্ল্যাক ম্যাজিক কাটানো যায়। এই জন্য নূর শামানের আস্তানায় প্রবেশ করে, কিন্তু সে এখানে এসে জানতে পারে এই শামান অনেক আগে মারা গিয়েছে আর এখন তার ছেলে এখানে নিজের বাবার কাজগুলো করে। নূরের ভাই শামানের ছেলেকে নিজের মায়ের ব্যাপারে সবকিছু খুলে বলে। সে আরো বলে যেভাবেই হোক আপনি সেই ব্ল্যাক ম্যাজিকটি কাটানোর ব্যবস্থা করুন, যাতে তার মা মুক্তি পায়, সে অন্তত শান্তিতে মরতে পারবে। নূরের ভাইয়ের বারবার রিকোয়েস্টের কারণে শামানের ছেলে ব্ল্যাক ম্যাজিক কাটানোর তো চেষ্টা করে, কিন্তু ফলস্বরূপ কিছুই পায় না, কেননা এই কালো জাদুটি অনেক বেশি শক্তিশালী ছিল। নূরের ভাই নূরকে ফোন করে বলে ব্ল্যাক ম্যাজিকটি এইভাবে নষ্ট হবে না। নূর বলে তাহলে আমাদের সেটাই করতে হবে যেটি আমরা প্রথমে করতে চেয়েছিলাম। আসলে নূর বুঝে গিয়েছিল তার মায়ের স্বাভাবিক মৃত্যু হবে না, তাই সে তার মায়ের মুখে বালিশ চাপা দিয়ে তাকে মেরে ফেলে। কিন্তু সামানের ছেলে কোনোভাবে এই কথা জানতে পারে। সে নূরের ভাইকে বলে তোমরা এভাবে তাকে মেরে অনেক বড় একটি ভুল করে ফেলেছ, কেননা কারো উপর যদি কালো জাদু করা হয় তাকে কেউ ইচ্ছে করে মেরে ফেললে সেই কালো জাদুর হত্যাকারীর উপর চলে আসে। তখনই আমরা জানতে পারি এই কথা নূরের বাবা আগে থেকে জানতো যে কালো জাদুর হত্যাকারীর উপর ট্রান্সফার হতে পারে, কিন্তু তা সত্ত্বেও সে নূরকে আটকায়নি। সে হয়তো নিজের স্ত্রীকে এইভাবে প্রতিদিন একটু একটু করে মরতে দেখতে পারছিল না। তখনই আবার হঠাৎ করে নূরের শরীর খারাপ হয়ে যায়, সে ঘর থেকে বাইরে এসে বমি করতে থাকে। তখনই আমরা দেখতে পাই নূরের পিছনে তার মৃত মায়ের আত্মা বসে আছে। কিছুক্ষণ পর নূর সেখানে যায় যেখানে লোক আগে থেকে সূরা ইয়াসিন পাঠ করছিল। সে সবাইকে বলে আমাদের সাহায্য করার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের সূরা ইয়াসিন পাঠ করার কারণে আমার মা শান্তিতে মৃত্যুবরণ করেছে। তবে এখানে দুটি বিষয় লক্ষ্য করি। প্রথমটি হলো আমরা নূরের গলায় একটি কালো দাগ দেখতে পাই, যেটি আগে তার মায়ের গলায় ছিল, আর এই দাগটি কালো জাদু ট্রান্সফারের সিম্বল। দ্বিতীয়, নূরের মুখে আগে থেকে বেশ অনেকগুলো দাগ ছিল, কিন্তু কালো জাদু তার উপর ট্রান্সফার হওয়ার পর দাগ মুছে গিয়েছে। তার মানে সে তার মায়ের মতো সৌন্দর্য পেয়ে গিয়েছে, আর কালো জাদু তার উপর বেশ ভালোই কাজ করছিল। এখানে নূরের ব্যবহার দেখে মনে হচ্ছিল কেউ যেন তাকে কন্ট্রোল করতেছে, মানে কেউ হয়তো তাকে পজেস্ট করে রেখেছে। সে সৌন্দর্য তো পেয়েছে, কিন্তু তার ভেতরে চার্ম ঢুকে গিয়েছে। এই জন্য তাকেও এক সময় গিয়ে তার মায়ের মতোই কষ্ট পেতে হবে। সে মৃত্যু যন্ত্রণায় ছটফট করবে, মৃত্যু কামনা করবে,
কিন্তু মৃত্যু তার নসিব হবে না, কেননা তার শরীর তো এখন ডেভিলের কন্ট্রোলে। আর সঠিক সময় আসলে নূরের শরীর চিরে হলেও ডেভিল পৃথিবীতে আসার চেষ্টা করবে। আর এভাবেই মানুষের মৃত্যুর মাধ্যমে ডেভিলের পৃথিবীতে আসে বা আসার চেষ্টা করে। তো বন্ধুরা, দ্বিতীয় গল্পে আমাদের দেখানো হয়েছে মানুষের মনে যখন লোভ লালসা বাসা বাঁধে, তখনই আসলে সে শয়তানের কবলে পড়ে যায়। আর বাকি থাকে ডেভিল বা ডেমনের কারসাজি। সেও হয়তো এমন মানুষের সন্ধানেই থাকে, সুযোগ খুঁজতে থাকে, আর একটি সুযোগ পেয়ে গেলে সে আর তা হাতছাড়া করে না। গাইস, আজকের মুভি এক্সপ্লেন তো তোমরা দেখেই ফেললে এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। এবং পরবর্তীতে তোমরা কোন রিলেটেড মুভি এক্সপ্লেন দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা।